আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচএসসি আইসিটি দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। এই স্পেশাল অধ্যায়ের আজকে আমাদের সুপার স্পেশাল মোবাইল যোগাযোগ, এই স্পেশাল টপিকের সুপার স্পেশাল 3 নাম্বার লেকচার। আচ্ছা বলি, যার সমস্যা হচ্ছে লিঙ্ক কেটে দিয়ে আবার জয়েন করে দেখো। হ্যাঁ, হয়তো বা নেট সমস্যার কারণে এরকম হচ্ছে। আমার এখানে দেখতে পাচ্ছি নেট ঠিক আছে আমার এখানে। যার সমস্যা হচ্ছে সে লিঙ্কটা কেটে দিয়ে আবার জয়েন করে দেখো কষ্ট করে। তো যেখানে ছিলাম, তো আমাদের এই মোবাইল যোগাযোগের স্পেশাল যেই 3 নং টপিক বা 3 নং লেকচার, সেই লেকচারে আজকে আমরা আমাদের এই টপিক থেকে যেই জায়গাটা ইম্পর্টেন্ট বেশি, পরীক্ষা যেখান থেকে প্রশ্ন বেশি করা হয় সেই টপিকটাই আমি আছি। তো এই বিষয়টা আমরা এখন ভালো করে আলোচনা করব, বেসিকটুকু পড়ব। এরপর আমরা চেষ্টা করব যে আমাদের বোর্ড পরীক্ষা সৃজনশীল প্রশ্ন কি আসছে সেটা আলোচনা করার জন্য। তো একটু আমাকে জানাও এবার কি ঠিকঠাক আছে কিনা সব কিছু। আচ্ছা, তাহলে আমরা এখন ওকে। তো দেখো আমি এখন তাহলে শুরু করতেছি। তো এখানে বলতেছে যে বিভিন্ন প্রজন্মের মোবাইল ফোন, এই টপিক থেকে আমরা এখন শুরু করি আলোচনা। যে মোবাইল ফোনের উন্নয়ন ও বিকাশ লাভের জন্য অনেকগুলো ধাপ বা পর্যায় অতিক্রম করতে হয়েছে। প্রাথমিক পর্যায়ের এই মোবাইল ফোনের কার্যক্ষমতা ছিল খুবই কম। মানে প্রাথমিক অবস্থায় এর কার্যক্রম ছিল কি খুবই কম। দুর্বল নেটওয়ার্কের দরুন সীমিত এলাকাভিত্তিক ব্যবহার হতো। মানে একবার যখন প্রথম আমাদের মোবাইলটা আবিষ্কার হয় তখন এর যে কার্যক্ষমতা এটা খুবই ছিল দুর্বল ছিল বা খুবই কম ছিল। আর এই নেটওয়ার্কটা দুর্বল হওয়াতে এর এলাকাটা সীমিত হয়ে যায়, মানে কি কম এরিয়ার মধ্যে কাজ করে। এবং বলতেছে এরপরে 1940 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন সামরিক বাহিনী প্রথম মোবাইল ফোনের ব্যবহার শুরু করেছেন। অর্থাৎ 1940 সালে আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন সামরিক বাহিনী এই মোবাইল ফোনের ব্যবহারটা শুরু করেছেন। অতিক্রমের এক একটি ধাপ বা পর্যায় হলো, তোমরা স্ক্রিন শেয়ারে চাপ দিও না, হ্যাঁ এটা অফ করো। নিপা তুমি যেখানে চাপ দিয়েছো এটা অফ করো একটু, স্ক্রিনটা চলে গিয়েছে আমার। শুনতেছো নিপা? নিপা আমার স্ক্রিন চলে গিয়েছে তো, কেউ দেখতে পাচ্ছে না। ওকে, এবার ঠিক আছে। যাই, এবার দেখো তো সব ঠিক আছে না? সবাই সবকিছু দেখতে শুনতে পাচ্ছ কিনা ঠিকভাবে? দেখতে পাচ্ছি। ওকে, তাহলে আমরা শুরু করলাম। যেখানে তো বলতেছি এখানে যে অতিক্রমের এক একটি ধাপ বা পর্যায় হলো মোবাইল ফোন প্রজন্ম বা জেনারেশন। অর্থাৎ আমাদের এই মোবাইল ফোনের ব্যবহারের যে নির্দিষ্ট ধারা, এক এক প্রজন্ম এক একভাবে মোবাইল ফোনটা ব্যবহার করে। একবারে প্রথম দিকে যে মোবাইল ফোন ইউজ করা হয়েছিল সেটা কিন্তু খুবই নর্মাল ছিল। পরবর্তীতে এই মোবাইল ফোন যত আপডেট হয়েছে তার জেনারেশন চেঞ্জ হয়েছে। একবারে প্রথমে যে জেনারেশন এই মোবাইল ফোন ব্যবহার করতো তাকে বলতো ফার্স্ট জেনারেশন বা 1G। এই ফার্স্ট জেনারেশন দিয়েই মোবাইল ফোনের প্রচলন শুরু হয়। তারপরে এই মোবাইলটা আরেকটু আপডেট করা হয়, তারপরে হয় সেকেন্ড জেনারেশন। এরপর এই সেকেন্ড জেনারেশনটা আরেকটু আপডেট করা হয়, তখন হয় থার্ড জেনারেশন। এরপর এই থার্ড জেনারেশনটাকে আরেকটু আপডেট করা হয়, এরপর হয় ফোর্থ জেনারেশন। এবং এগুলো আস্তে আস্তে চলতেছে। অর্থাৎ যতই আমাদের প্রযুক্তি উন্নয়ন হচ্ছে, যতই সময় যাচ্ছে, আমাদের এই যে জেনারেশনটা আপডেট হচ্ছে আস্তে আস্তে। কথা কি বুঝতে পারছো এতটুকু? এরকমভাবে 1G 2G 3G 4G 5G এরকমভাবে চলবে, অনবরত চলতেই থাকবে এইভাবে। আচ্ছা, তো এটাই বলতেছে। তো এক একটি প্রজন্ম পরিবর্তনের সময় কিছু নির্দিষ্ট নতুন বৈশিষ্ট্য সংযোজিত হয় এবং পুরনো বৈশিষ্ট্যগুলো বিলুপ্তি ঘটে। অর্থাৎ যখন মোবাইল ফোন আপডেট করা হয় তখন দেখা যায় অনেক কিছুই নতুন যুক্ত করা হয় এবং পুরাতন অনেক কিছু বাদ দেওয়া হয়। তো মোবাইল ফোনের প্রজন্মকে আপাতত 5টি শ্রেণীতে ভাগ করা হয়েছে।
যথা প্রথম প্রজন্ম বা ফার্স্ট জেনারেশন, সংক্ষেপে বলা হয় 1G। আর এই ফার্স্ট জেনারেশনের সময়কাল ছিল 1979 থেকে 1990 সাল পর্যন্ত। এটাও মনে রাখবা এমসিকিউর জন্য। একবারে প্রথমেই মোবাইল ফোনটা ব্যাপকভাবে প্রচলন শুরু করে বা ব্যবহার শুরু করে, সেটা হচ্ছে ফার্স্ট জেনারেশন বা প্রথম প্রজন্ম। আর এই প্রথম প্রজন্ম যতটুকু সময় ধরে মোবাইল ফোন ব্যবহার করত বা ওই অংশটা ছিল 1979 থেকে 1990 সাল পর্যন্ত। এতটুকু বুঝতে পারছো? কথা বললো। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। এই যে আমাদের প্রথম প্রজন্মের যে মোবাইল ফোন, সেটা হচ্ছে এই যে এগুলা দেখতে ঠিক এইভাবে। এগুলো হচ্ছে সব প্রথম প্রজন্মের মোবাইল ফোন। একবারে প্রথমে যে মোবাইল ফোন আবিষ্কার করা হয় সেগুলো দেখতে এরকমই, বুঝে মাথার উপর লম্বা লম্বা অ্যান্টেনা থাকে, বুঝছো? এই লম্বা লম্বা অ্যান্টেনার সাহায্যে এই মোবাইলগুলো তৈরি করা হয়। কিন্তু আমাদের এখন বর্তমানে মোবাইল ফোনে কিন্তু এরকম কোনো অ্যান্টেনা থাকে না। আমাদের কি মোবাইলে কোনো অ্যান্টেনা আছে এরকম? এরকম অ্যান্টেনা কিন্তু নাই। আগেরকার মোবাইলে কিন্তু একবার প্রথম দিকে যারা ইউজ করছিল তখন এই অ্যান্টেনাগুলো অনেক বড় বড় ছিল, একবার বিশাল লম্বা লম্বা, দেখতে এক একটা শুয়ের মতো অনেক বড় বড়। তোমরা কি বুঝতেছো যা আলোচনা করতেছি? তোমার জানাইও। স্যার দেখা যাচ্ছে না। আশা করি দেখা যাবে। বাকিরা দেখো তো আমার ঠিক আছে নেটওয়ার্ক, তো আমার এখানে সমস্যা হচ্ছে না। বাকিরা কথা বলো তো, বাকিদের কি অবস্থা? আমার এখানে একদম ঝাপসা দেখা যাচ্ছে। ঠিকই আছে স্যার। আর এই ঝাপসা দেখা যাচ্ছে স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা, হয়তো বা কিছু কিছু জায়গায় নেট সমস্যার কারণে তোমাদের দেখতে কষ্ট হচ্ছে। যাই হোক, তো এটা হচ্ছে প্রথম প্রজন্মে যারা মোবাইল ব্যবহার করতো তাদের মোবাইলের ধরন। এরপরে দ্বিতীয় প্রজন্ম। দ্বিতীয় প্রজন্ম, আচ্ছা বলি, যার ঘোড়া দেখা যাচ্ছে একটু কষ্ট করে ওয়েট করো। আমার নেট ঠিক আছে। যাদের নেটটা একটু স্লো তাদেরই ঘোড়া দেখা যাবে বা ক্লিয়ার আসবে না। তো একটু অপেক্ষা করো, হ্যাঁ একটু অপেক্ষা করো, ওয়েট করো, আমি আলোচনা করি, দেখো ক্লিয়ার হয় কিনা পরে। তো দ্বিতীয় প্রজন্মের যে মোবাইল ফোন, সেই মোবাইল ফোনটাকে আমরা বলতেছি 2G বা সেকেন্ড জেনারেশন। তো এটার সময়কাল কি? 1991 থেকে 2000 পর্যন্ত, অর্থাৎ 1990 সালের পরে এই মোবাইলগুলোকে আরও আপডেট করা হয়। তো যেহেতু মোবাইলগুলো আপডেট করা হচ্ছে, এখানে নতুন কিছু যুক্ত করা হয়, পুরাতনগুলো বাদ দেওয়া হয়। তো যদি নতুন কিছু যুক্ত করা হয় বা পুরাতনগুলো কিছু বাদ দেওয়া হয়, অবশ্যই এটা পরবর্তী প্রজন্মের জন্য ব্যবহার হবে, কারণ প্রথম প্রজন্ম তো এটা ব্যবহার করছে। তো প্রথম প্রজন্ম যারা ব্যবহার করছে তাতে এটাই সবসময় ব্যবহার করতো, তাই না? এটা তো তাদের সময় ছিল। কিন্তু এটাকে যখন আপডেট করা হচ্ছে বা আপডেট করা হয়েছে, তখন এই ফোনটা হয়ে গেছে পরবর্তী প্রজন্মের নতুন ফোন, যেটা হচ্ছে সেকেন্ড জেনারেশন বা দ্বিতীয় প্রজন্ম। তো দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোনগুলো ব্যাপকভাবে প্রচলন শুরু হয় 1991 সালে, এবং 1991 সাল থেকে 2000 সাল পর্যন্ত এই দ্বিতীয় প্রজন্মের মোবাইলগুলো চলে। তো দ্বিতীয় প্রজন্মের মোবাইলগুলো কীরকম? এই প্রথম প্রজন্মের মোবাইলের যে লম্বা লম্বা দাগ লাঠিগুলো, সেগুলো আরেকটু ছোট হয়ে আসছে দ্বিতীয় প্রজন্মে। দেখো এই যে দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোনগুলো ছিল এরকম, প্রথম প্রজন্মের মোবাইলগুলো ছিল লম্বা লম্বা দাগ লাঠিওয়ালা অ্যান্টেনাওয়ালা, আর দ্বিতীয় প্রজন্মে এগুলো আমাদের ছোট হয়ে আসছে, যে এরকমভাবে ছোট হয়ে আসে, বা কোনো কোনো জায়গায় আমাদের নাই আছে। অবশ্যই এরকম মোবাইল দেখছো না, যে কাভারের মতো, ওই যে ব্যাক কাভার থাকে, সামনে এটা স্ক্রিন পয়েন্ট হচ্ছে, এখানে টাইপ করা হয়। এগুলো দেখছো কখনো? এগুলো ইউজ করছো? এই ফোনগুলো ইউজ করছো কখনো? দ্বিতীয় প্রজন্মের ছিল, এটা 2000 সাল পর্যন্ত চলছিল এটা, এই ইয়াগুলো। তো পিছনে ছোট্ট করে একটা এরকম ইয়া থাকে, এরকম অ্যান্টেনা থাকে। তো এই আর কি বিষয়টা। তো এরকমভাবে চলতেছে, হ্যাঁ। তো এরকমভাবে চলতে চলতে মোটামুটি আমরা এই দ্বিতীয় প্রজন্মকে আরও কম্প্রোমাইজ করছি। দ্বিতীয় প্রজন্মে যে মোবাইল ফোন ছিল, সেই মোবাইল ফোনকে আরও যদি আপডেট করি, তাহলে তৃতীয় প্রজন্মে মোবাইল ফোন বের হয়, তখন স্ক্রিনটা একটু বড় হয়। এই যে স্ক্রিনগুলো আগে বড় হয়, আর যে মাথার উপর অ্যান্টেনাটা আর থাকে না। মনে রাখবা, প্রথম প্রজন্মে অ্যান্টেনা থাকে বড় বড়, দ্বিতীয় প্রজন্মে হয়ে যায় ছোট ছোট, আর তৃতীয় প্রজন্মে অ্যান্টেনা একবারে বাদ হয়ে যায়। কথা কি বুঝছো এতটুকু? আচ্ছা, এরপরে নেক্সট পরবর্তী অংশ ফোর্থ প্রজন্ম। এই তো ফোর্থ প্রজন্ম থেকে শুরু হয় স্ক্রিন টাচ মোবাইল ফোন। বাটন থেকে আমাদের চলে আসছি কোথায়? স্ক্রিন টাচে। এই যে স্ক্রিন টাচ মোবাইল ফোন, এটা বর্তমানে চলতেছে টাচ স্ক্রিন, অনেক আপডেট হচ্ছে। আর পঞ্চম প্রজন্ম যেটা আসবে, সেটা তারা অনুমান করতেছে এরকমই হবে। পঞ্চম প্রজন্মের মোবাইল ফোন পুরো স্বচ্ছ ফোন, আরও স্বচ্ছ। এখন তো আমাদের ফোনটা তেমন ভিতরে কিছু দেখা যায় না। এখন আগের ফোনগুলোতে
মানে নতুন যে ফোনটা আসবে বাজারে সেটা কি বাইরে থেকে দেখা যাবে ভিতরে, মানে এই যে তুমি ধরে রাখছো হাত, তোমার হাতটাও দেখা যাবে, একবারে প্লেন সব সাদা, দেখতে পাচ্ছ? এরকম ফোন কিন্তু বের হয়েছে, খুবই কম চলে এখন, ওরকমভাবে প্রচলন হচ্ছে না, তবে বের হয়েছে। একবারে স্বচ্ছ কাচের মতো, বুঝছো? এই হচ্ছে ফোন হ্যান্ডসেট। তো দিন যত যাবে এরকমভাবে মোবাইলের ফোনে আপডেট ততই হবে। হ্যাঁ বলো। আচ্ছা স্যার, আজকে কি পড়াচ্ছে? আমার নেটের জন্য ডিসপ্লে ভালোভাবে দেখতেছে না, তো ওই জন্য জিজ্ঞেস করতেছে। মোবাইল ফোনের যে নেটওয়ার্ক সিস্টেম সেটা পড়াচ্ছিলাম, 1G 2G 3G 4G 5G এগুলো। আচ্ছা এবার দেখো, তাহলে আমরা এখন যাই, আমাদের মোটামুটি 5টা প্রজন্ম একটু ভালো করে আলোচনা করছি সংক্ষেপে, আমরা একটু প্রথম যে প্রজন্ম সেটা একটু বেসিক আলোচনা করি। তো এখানে কিছু আর্টিকেল লেখা আছে তোমার, এই যে পূর্ণরূপ লেখা আছে, এই পূর্ণরূপগুলো মুখস্থ করবে পরীক্ষার জন্য। তো চলো আমরা এখন যে আমাদের প্রথম প্রজন্ম আছে সেই প্রথম প্রজন্মের আর ব্যাখ্যা যেটা সেটা আমরা যাচ্ছি। তো প্রথম প্রজন্মে বলতেছে ফার্স্ট জেনারেশন 1G 1979 থেকে 1990 সাল পর্যন্ত আছে। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে বলতেছে যে যুক্তরাষ্ট্রে সর্বপ্রথম মোটোরোলা ডায়না TACS টোটাল অ্যাক্সেস কমিউনিকেশন সিস্টেম নামে হ্যান্ড মোবাইল সেট চালু করে, মানে যুক্তরাষ্ট্রে সর্বপ্রথম মোবাইলের প্রচলন শুরু হয় যুক্তরাষ্ট্রে, মনে রাখবা। 80-র দশকে প্রথম প্রজন্মের মোবাইল ফোন ছিল সেলুলার নেটওয়ার্ক নির্ভর এবং এগুলো অ্যানালগ সিস্টেমের উপর ভিত্তি করে কাজ করে। 1979 সালের জাপানের এনটিটিসি নিপ্পন টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন কর্পোরেশন প্রথম বাণিজ্যিকভাবে অটোমেটেড সেলুলার নেটওয়ার্ক চালু করার মাধ্যমে 1G এর সূচনা করে। তো একটু সবাই এই লাইনটা ভালো করে মনে রাখার চেষ্টা করবা যে আমাদের 1G এটা যে শুরু হয় সেটা কখন থেকে শুরু হয় বা কিভাবে শুরু হয়, আর এই 1Gটা শুরু হয় আমাদের কোন কোম্পানির আওতায় বা কোন কোম্পানির মাধ্যমে, সেটা হচ্ছে আমাদের এই যে এনটিটিসি, এই কোম্পানির মাধ্যমে, এই কোম্পানির মাধ্যমে বাণিজ্যিকভাবে আমাদের এই সেলুলার নেটওয়ার্ক চালু করা হয়, অটোমেটেড সেলুলার নেটওয়ার্ক বা 1G চালু করা হয়। কথা কি বুঝতে পারছো এতটুকু? আচ্ছা, এরপরে 90-এর দশকের আগ পর্যন্ত এই প্রজন্মের সিস্টেম চলতে থাকে, মানে 90 দশকের আগ পর্যন্ত এটা চলতে থাকে। এই প্রজন্মে রোমিং ব্যবস্থা ছিল সীমিত। রোমিং ব্যবস্থা বলতে বুঝেছিলাম যে আমাদের একটা মোবাইল ফোনের সেট ভৌগোলিক এরিয়ার বাইরে গেলে অন্যান্য এ দেশের ভৌগোলিক এরিয়ার মধ্যে সেই মোবাইল ফোনের সুযোগ সুবিধাগুলো থাকবে, এইটা ছিল রোমিং ব্যবস্থা। তো প্রথম প্রজন্মের মোবাইল ফোনে রোমিং ব্যবস্থা খুবই কম ছিল। তো উদাহরণের মধ্যে AMPS অ্যাডভান্স মোবাইল ফোন সিস্টেম, TACS টোটাল অ্যাক্সেস কমিউনিকেশন সিস্টেম ইত্যাদি, এগুলো ছিল আমাদের প্রথম প্রজন্মের মোবাইল ফোন। তো এই প্রথম প্রজন্মের মোবাইল ফোনের ব্যাখ্যা বা ইতিহাস দেখলাম, এখন এটার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি। 1 নম্বর বৈশিষ্ট্য, অ্যানালগ পদ্ধতিতে রেডিও সিগন্যালের ব্যবহার ছিল। একটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল, একটা হচ্ছে কি অ্যানালগ সিগন্যাল। তো অ্যানালগ পদ্ধতিতে রেডিও সিগন্যালের ব্যবহার ছিল। 2 নাম্বার, বেস স্টেশন ও মোবাইল ফোন দুটি ভিন্ন ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হতো, মানে একটু দেখবা আর কি এই প্রথম প্রজন্মের মোবাইল ফোনের যে বৈশিষ্ট্য সেগুলো। 3 নাম্বার, অর্ধপরিবাহী মেমোরি এবং মাইক্রোপ্রসেসরের ব্যবহার হতো। চ্যানেল অ্যাক্সেস পদ্ধতি হলো FDMA, আর আকার তুলনামূলকভাবে বড় এবং ওজন বেশি ছিল। এই যে আকারগুলো অনেক বড় বড় ছিল আর ওজন বেশি। আর ব্যবহারকারীর অবস্থানের পরিবর্তন হলে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেত, অর্থাৎ এই মোবাইল ফোন নিয়ে তুমি যদি ঢাকা থেকে চট্টগ্রামে যাও এই মোবাইলটা বন্ধ হয়ে যাবে। সিরিয়াসলি বলতেছি, সাপোজ এই মোবাইল ফোনটা নিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম যাও, বরিশালে যাও, খুলনা যাও, ডিস্ট্রিক্ট চেঞ্জ করো, অবস্থান পরিবর্তন করো, তাহলে কি এই মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন বা এই মোবাইল ফোনে সব বন্ধ হয়ে যাবে, অর্থাৎ নির্দিষ্ট এরিয়ার মধ্যে মোবাইল ফোন ইউজ করতে হয়। এটাই ছিল একটা সমস্যা। তো এই হচ্ছে আমাদের প্রথম প্রজন্মের মোবাইল ফোনের ব্যাখ্যা। যা যা আলোচনা করলাম একটু আমাকে জানাও মোটামুটি বুঝতে পারলা কিনা, একটু কথা বলো। আচ্ছা, তো এখন কথা হচ্ছে গিয়ে আমাদের এই যে বৈশিষ্ট্যগুলো আছে এর মধ্যে
আমরা যতটুকু পারি মনে রাখার চেষ্টা করব। আমাদের সবগুলো যে পড়তে হবে এরকম কথা নাই, যতটুকু পারবো আমরা অতটুকুই মনে রাখার ট্রাই করব। এটা হলো আমাদের প্রথম প্রজন্ম। তবে পরীক্ষাতে প্রথম প্রজন্ম থেকে আমাদের প্রশ্ন খুবই কম আসে। আমাদের পরবর্তী যে প্রজন্মগুলো আসছে, এই যেমন তৃতীয় প্রজন্ম থেকে আসে, বিশেষ করে চতুর্থ প্রজন্ম থেকে বেশি আসে, 4th জেনারেশন না 4G থেকে বেশি প্রশ্ন হয়েছে। বাজি, স্যার হ্যাঁ বলো। HTML ক্লাস নেবেন না 10:15-তে? হ্যাঁ, HTML ক্লাস হবে 10:15-তে পরে। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম, তো এই আমাদের প্রথম প্রজন্মের, স্যার, আমি আসলে শুনতে পাচ্ছি না দুর্জয়, তুমি পরে আমাকে SMS দিও। হ্যাঁ, আমি একটু শেষ করি পড়া। তো যেটা বলতেছিলাম আর কি, যে প্রথম প্রজন্মের যে মোবাইল ফোন সেখান থেকে পরীক্ষা প্রশ্ন খুবই কম আসছে, বা আসে না, একটা এখনো দেখি নাই। তো জাস্ট একটু পড়ে গেলাম, জাস্ট ধারণা রাখবা প্রথম প্রজন্মের মোবাইল ফোন যারা ব্যবহার করছিল। এরপর আমরা যাচ্ছি দ্বিতীয় প্রজন্মের ফোনে। তো দ্বিতীয় প্রজন্মের ফোনের সময়কাল ছিল 1991 থেকে 2000 সাল পর্যন্ত, সেকেন্ড জেনারেশন বা 2G। তো বলতেছে যে 1990 সালে GSM এবং CDMA স্ট্যান্ডার্ড ব্যবহার করে দ্বিতীয় প্রজন্মের বা 2G মোবাইল সিস্টেমের যাত্রা শুরু হয়। এতে ডিজিটাল ট্রান্সমিশন সিস্টেমের ব্যবহার চালু হয় এবং ভয়েস ও ডেটা প্রেরণ সম্ভব হয়। অর্থাৎ এখনকার যে মোবাইল ফোনটা দ্বিতীয় প্রজন্মে আসে, এই ফোনে কিন্তু ভয়েস রেকর্ড করা যাইতো, ভয়েস দিয়ে কথা বলা যাইতো, আবার ছবিও তোলা যাইতো। কিন্তু এইখানে কিন্তু কোনো ছবি তোলা যেত না এই ফোন দিয়ে, প্রথম প্রজন্মের ফোন দিয়ে কোনো ছবি, ভয়েস কিছুই সুযোগ সুবিধা ছিল না। কথা কি বুঝছো সবাই? শুনতেছো? একটু আমাকে জানাও তো। জি আচ্ছা, তার মানে আমাদের এই প্রথম প্রজন্মের মোবাইলে কোনো ছবি তোলা যেত না, কোনো ভয়েস, হ্যাঁ, রেকর্ড করা যাইতো না। আচ্ছা, তুমি পরে ক্লাস করো, দুর্যোগ, সমস্যা নেই, রেকর্ড দেখে নিও। আর দ্বিতীয় প্রজন্মে একটু আপডেট হয়েছে বলতে ছবি তোলা যায়, ভয়েস রেকর্ড যায়। ওয়ালাইকুম সালাম। তো এই হচ্ছে বিষয়টা, আশা করি বুঝতে পারছো। তো এবার বলতেছে যে এই জন্য এই প্রজন্মকে ডিজিটাল সেলুলার নেটওয়ার্ক বলা হয়ে থাকে। আগে ছিল অ্যানালগ, জাস্ট কথা বলা যেত, আর কিছু করা যেত না, কথা বলা, রিসিভ করা, কল করা, এই পর্যন্তই। আর পরবর্তী সেকেন্ড জেনারেশনটা একটু আপডেট হয়েছে মোবাইলটা। আর আপডেট হওয়াতে কি হয়েছে, ছবি তোলা যাচ্ছে, ভয়েস পাঠানো যাচ্ছে, এটা দিয়ে সম্ভব হচ্ছে। তো এটাকে বলা হচ্ছে ডিজিটাল সেলুলার নেটওয়ার্ক। বুঝতে পারছো এই লাইনটা? এটা আমাকে জানাও। স্যার। আচ্ছা, এখন এই প্রজন্মের যে হ্যান্ডসেট সেখানে কি ব্যবহার করা যাচ্ছে, এই প্রজন্মের মোবাইল ফোনে প্রিপেড পদ্ধতি, SMS, MMS, টেক্সট মেসেজিং ব্যবস্থা চালু হয়। আগে কিন্তু এগুলো কিছুই ছিল না, বুঝছো? আগের যে ফোন, সেই ফোনটাতে এই প্রিপেড সিমের ব্যবহার, তারপর হচ্ছে SMS করা যেত না, MMS করা যেত না, মেসেজিং করা যেত না, কিছুই ছিল না। কিন্তু এই ফোনগুলোতেই SMS এর সিস্টেম চালু হয়েছে, MMS পাঠানো যায়, তারপর সিম ভরে কথা বলা যেত, ইত্যাদি ইত্যাদি। তো উদাহরণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে ডিজিটাল AMPS অথবা GSM এর মধ্যে এই বিষয়গুলো। তো এই হচ্ছে আমাদের এই দ্বিতীয় প্রজন্মের মোবাইলের সুবিধা। প্রথম প্রজন্ম থেকে দ্বিতীয় প্রজন্ম কি আরও আপডেট হয়েছিল। এরপর আমরা আসি আমাদের দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোনের যে বৈশিষ্ট্য, সেখানে একটু মনে রাখবা, ট্রান্সমিশন সিস্টেম ডিজিটাল পদ্ধতি এবং নয়েজ মুক্ত। ট্রান্সমিশন সিস্টেম মানে এটার মধ্যে ট্রান্সমিট হয়ে ভিতরে অ্যাপ্লিকেশনগুলো তৈরি হয়েছে, এগুলো কি ডিজিটাল হয়। আর এখানে মানে কল দিলে তেমন ঘ্যার ঘ্যার শব্দ হয় না, কিন্তু এখানে কল টল দিলে ঘ্যার ঘ্যার শব্দ হয়, মানে কি নয়েজ হয়, বিরক্তি বোধ হয়। আর এটা কিন্তু নয়েজ মুক্ত বা বিশৃঙ্খলা মুক্ত, তেমন বাজে শব্দ হয় না বা ঘ্যার ঘ্যার শব্দ হয় না, ইটিসি। এরপর 2 নাম্বার, ডেটা আদান প্রদানে ত্রুটি নির্ণয় ও ত্রুটি সংশোধন করা হয়ে থাকে। অর্থাৎ আমাদের এক জায়গা থেকে অন্য জায়গায় একটা SMS পাঠাইলে কোনো ভুল ত্রুটি হইলে সেই ভুল ত্রুটি কি এই মোবাইলটা সংশোধন করতে পারতো। এবার হচ্ছে ভয়েস প্রেরণের সুবিধা চালু হয়, মানে একটা মোবাইল থেকে ভয়েস রেকর্ড করে অন্য মোবাইলে পাঠানো বা ভয়েস রেকর্ড করে অন্যজনকে দেওয়া, এটার সুবিধাও কি এই মোবাইলগুলোতে চালু হয়। তো এটা আমাকে জানাও যে এই বিষয়গুলো বুঝতে পারলা কিনা। এগুলো জাস্ট একটু ব্যাখ্যামূলক, তো এটা আমি ব্যাখ্যা দিয়ে বুঝাচ্ছি। বুঝতে পারতেছো? এটা আমাকে জানাও, কথা বলো। জি স্যার। আচ্ছা, এরপরে নেক্সট পরবর্তী অংশ। তো এবার বলতেছে যে
এইখানে চ্যানেল অ্যাক্সেস পদ্ধতি হলো FDMA, TDMA এবং CDMA, মানে কি এখানে চ্যানেলের যে অ্যাক্সেস পদ্ধতি সেটা এই ফরম্যাটে হয়। তো এই বিষয়টা আমরা একটু মনে রাখবো, এটা নিয়ে আর বেশি আলোচনা করতে হবে ডিটেলস। এবার 5 নাম্বার, মোবাইল ফোনে পেমেন্ট সিস্টেমের প্রবর্তন হয়, অর্থাৎ মোবাইল ফোনের মাধ্যমে টাকা লেনদেনের একটা সুযোগ সুবিধা হয় আর কি। এরপর হচ্ছে MMS, মাল্টিমিডিয়া মেসেজ সার্ভিস, MMS চালু হয় আর SMS সেবাও চালু হয়, এটা আমরা জানি। আন্তর্জাতিক রোমিং সুবিধা এবং মোবাইল ফোনে ইন্টারনেটের ব্যবহারও সুবিধা হয়, অর্থাৎ এই মোবাইল ফোন দিয়েও ইন্টারনেট ব্রাউজ করা যাইতো, যদিও এটা অনেকটা স্লো ছিল বা প্রাথমিক দিকের ছিল, নেট ঘুরতে 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 অনেক স্লো কাজ করতো। কিন্তু এই প্রথম প্রজন্মের মোবাইলে কিন্তু কোনো নেট কানেকশনই অন হয় নাই বা নেট ব্যবহার করা যাইতো না। কিন্তু দ্বিতীয় প্রজন্মে কিন্তু অবশ্যই নেট, ইন্টারনেট ব্রাউজ করা যেত, গুগল ব্রাউজ করা যেত, ইউটিউব ব্রাউজ করা যেত, আর ইত্যাদি ইত্যাদি ব্রাউজ করা যেত, ফেসবুকও চলতো আর কি। তো এই হচ্ছে বিষয়টা। তো এটা কিন্তু ছিল প্রথম প্রজন্ম থেকে আর উন্নতর। আর পরবর্তীতে ডেটা নিরাপত্তার জন্য এনক্রিপশন ব্যবস্থা রয়েছে, মানে ডেটার আদান প্রদানের ক্ষেত্রে নিরাপত্তার জন্য একটা সিস্টেম প্রয়োজন, সেটা হচ্ছে কি এনক্রিপশন। তো এই হচ্ছে সিস্টেম বা এই হচ্ছে বৈশিষ্ট্যগুলো। একটু আমাকে জানায়ও যতটুকু বৈশিষ্ট্য আলোচনা করলাম ভালো করে বুঝতে পারলা কিনা, সবাই একটু কথা বলো। জি স্যার, বুঝতে পারছি। বাকিরা যারা আছো ক্লাসে বাকি রেসপন্স করো, যারা দেখতে পাচ্ছিল সবাই কি বুঝতে পারছো এই দুটার ব্যাখ্যা? জি স্যার। তো এই হচ্ছে আমাদের দুইটা স্পেশাল টপিকের ব্যাখ্যা, যেখানে আমরা পড়লাম আমাদের প্রথম প্রজন্মের মোবাইল ফোন, এটার মূল কথা কি আর এর বৈশিষ্ট্যগুলো কি, আর পরবর্তীতে পড়লাম দ্বিতীয় প্রজন্মের যে মোবাইল ফোন, সেই মোবাইল ফোনের বৈশিষ্ট্য কি আর এটার ব্যাখ্যা কি। তো আমাদের প্রথম প্রজন্ম থেকে খুবই কম পরীক্ষায় প্রশ্ন আসছে, দ্বিতীয় প্রজন্ম থেকে আসছে। তো আমরা এই মুহূর্তে একটু সৃজনশীল প্র্যাকটিস করার চেষ্টা করি, যেখানে আমাদের দ্বিতীয় প্রজন্ম থেকে প্রশ্ন আসছে। বোর্ড সৃজনশীল পরীক্ষার প্রশ্ন একটু সলভ করার চেষ্টা করি। তো একটু ওয়েট করো, আমি একটু ওই প্রশ্নটা বের করে তোমাদেরকে দেখাচ্ছি। একটু ওয়েট করো, আমরা প্রশ্ন বের করেই দেখাচ্ছি যে আমাদের কোন কোন প্রশ্ন থেকে আসছে দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোন। একটু সময় লাগবে, একটু ওয়েট করবা। আমরা খুব শীঘ্রই আবার দেখতে যাচ্ছি। চট্টগ্রাম বোর্ড এদিকে হচ্ছে আমাদের চট্টগ্রাম হচ্ছে বরিশাল বোর্ড আমাদের ক্লাউড কম্পিউটিং। আসলে একটু সময় লাগতেছে, তো আসলে আমি একটু বে করতেছি, একটু ওয়েট করতে হবে। আমি আসলে আগে মার্ক করি নাই, তো মার্ক না করাতে একটু লেট হয়ে যাচ্ছে আর কি। আমরা প্রথম আর দ্বিতীয় পড়ছি, তো এই দুইটা থেকে আমরা দেখবো যে কোনগুলো আসছে সেগুলো নিয়ে আলোচনা করব। রাজশাহী বোর্ড থেকে তো পাওয়া গেছে, ওকে আমরা পেয়ে গিয়েছি। এই যে আমাদের প্রশ্ন, রাজশাহী বোর্ড 2019 সালে আসার প্রশ্ন। তো এইখান থেকে আমরা দেখি যে আমাদের উদ্দীপকটা কি বলছে, এখন আমরা প্রশ্ন সলভ করার চেষ্টা করব। সবাই কি ক্লিয়ার দেখতে পাচ্ছ? এটা আমাকে জানাও তো, যারা যারা উপস্থিত আছো। দেখতে পাচ্ছি। তাহলে চলো আমরা শুরু করি। রাজশাহী বোর্ড 2019 সালে প্রশ্ন আসা, এইখানে বলতেছে আমাদের কি বলতেছে আমরা একটু খেয়াল করি। বলতেছে দোলন চাপা ও তার বাবা ভিন্ন ভিন্ন প্রজন্মের মোবাইল ফোন নিয়ে আলাপ করছেন। দোলন চাপার বাবা পূর্বে যে মোবাইলটি ব্যবহার করতেন সেটি আকার একটু বড় হলেও ওই মোবাইল ফোন দিয়ে ইন্টারনেট ব্যবহার করা যেত। আর দোলন চাপা বলল, বর্তমানে আমরা ইন্টারনেটের মাধ্যমে বিশ্বব্যাপী কিছু সুবিধা বা পরিষেবা গ্রহণ করতে পারি। তো এখন তোমাদেরকে আমি প্রশ্ন করি, দোলন চাপার বাবার যে হ্যান্ডসেট বা মোবাইল ফোনটা ছিল সেটা কিন্তু একটু বড় ছিল, বড় হওয়ার পরেও সেখানে কি
ইন্টারনেট ব্যবহার করা যেত। এখন তুমি চিন্তা করো তো যে কোন প্রজন্মের মোবাইলে ইন্টারনেটের ব্যবহার শুরু হয়, প্রথম না দ্বিতীয় প্রজন্মের মোবাইলে? দ্বিতীয় প্রজন্ম। আচ্ছা, একজন বলছো দ্বিতীয় প্রজন্ম, বাকিরা বলো তো। কোন প্রজন্মের মোবাইল ফোনে প্রথম ইন্টারনেটের যাত্রা শুরু হয়, ব্যবহারটা শুরু হয়? এক্সিলেন্ট, দ্বিতীয় প্রজন্মে। হ্যাঁ, প্রথম প্রজন্মে কিন্তু ইন্টারনেট চালুই হয় না সেবা, এটাই এক্সিলেন্ট। এভাবে বুঝতে হবে। তো বলতেছে উদ্দীপকে দোলন চাপার বাবা মোবাইল ফোনটি কোন প্রজন্মের ছিল সেইটার বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে হবে। তো এখন আমরা প্রথমে এক কথা লিখব যে উদ্দীপকের দোলন চাপার বাবার মোবাইল ফোনটি ছিল দ্বিতীয় প্রজন্মের। আর দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোনের বৈশিষ্ট্যগুলো হলো, 1 নাম্বার, এই প্রজন্মের মোবাইল ফোন ডিজিটাল পদ্ধতি রেডিও সিগন্যাল ব্যবহৃত হয়। 2 নাম্বার, এখানে নেটওয়ার্কের জিএসএম এবং সিডিএম স্ট্যান্ডার্ড থাকে। 3 নাম্বার, সীমিত আকারে রোমিং সুবিধা বিদ্যমান থাকে। 4 নাম্বার, সর্বপ্রথম প্রিপেড পদ্ধতি চালু হয় এবং এসএমএস, এমএমএস এই সেবাগুলো এই দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোনে পাওয়া যায়। তো এই যে আমরা একটু আগে যে বই থেকে পড়ছি না যেগুলো বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলো যদি তুলে ধরতে পারো তাহলেও হবে, বা এখানে যা পড়ছি এগুলো মুখস্থ করে লিখে দিলেও হবে। তো আমাদের প্রজন্মের, প্রতিটা প্রজন্মের মোবাইল ফোনের যে বৈশিষ্ট্য সেগুলো আমাদের এক একটা বই এক এক রকম থাকে। তো তুমি একটু সবটা মিলে ঝিলে পড়বা, গাইড থেকে, বই থেকে, যতটুকু তোমাদের কাছে সহজ লাগে সাজিয়ে নোট করে পড়ে নিবা, যাতে করে তুমি সহজে লিখতে পারো। আমার কথা কি বুঝতে পারছো? আচ্ছা, এরপর হচ্ছে 5 নাম্বার, হ্যান্ড অফ সুবিধা চালু, ইন্টারনেট সংযোগ, মোবাইল ব্যাংকিং, নিউজ হেডলাইন ও বিজ্ঞাপন শুরু, এগুলো আমাদের চালু হয় এই ফোনে। এবং 7 নাম্বার, সমসাময়িক অন্যান্য ফোন সেটের তুলনায় আকার একটু ছোট হয় ও ওজনে হালকাও হয়। মানে এটা আসলে এরকমভাবে বলছে, এটা মিলেও না তেমন। এটা আসলে এভাবে বলা উচিত যে প্রথম প্রজন্ম থেকে একটু ছোট হয় আকারে আর ওজনে হালকা হয়, এভাবে বলে দিলেও হবে। তো এইভাবে যদি আমরা লিখে দিই পয়েন্টগুলো তাহলে আমাদের উত্তরগুলো কমপ্লিট হয়ে গেল। দেখো তো সবাই, এটাও আমাকে জানাও যতটুকু আলোচনা করলাম বুঝতে পারলা কিনা। একটু কথা বলো সবাই, সবাইকে শুনতেছো, রেসপন্স কর। বাকিরা কথা বলো দ্রুত, একটু জোরে কথা বলতে হবে, জোরে। তোমরা কি দেখতে পাচ্ছ না, শুনতে পাচ্ছ না? সমস্যা হচ্ছে দেখতে শুনতে? ঠিক আছে। ওকে, তো তোমরা দেখা যায় কথাটা খুব কম বলো, একটু জোরে বলতে হবে, একটু তাড়াতাড়ি বলতে হবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের এই দ্বিতীয় প্রজন্মের যে মোবাইল ফোন, সেই মোবাইল ফোনের ব্যবহার, এবং এটা হচ্ছে একটা সৃজনশীল প্রশ্নের ব্যাখ্যা। তো আজকের মতো আমরা ক্লাসটা এখানেই কমপ্লিট করতেছি। আমরা আর আজকে কোনো ক্লাস করতেছি না, এখানে ক্লাস শেষ হচ্ছে। তোমরা দয়া করে খুব শীঘ্রই তোমাদের গ্রুপ ক্লাস সহ অন্য যে ক্লাসগুলো আছে সেটা খুব শীঘ্রই শুরু করতে পারি। তো আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।